যেটা নিয়ে আমরা কাজ করব 2002 সালে আমি নাজির হোসেন আমার যে নাম ছিল বা আছে, তাহলে আমার জন্য এই বাম দিকটা, আমি আর ডান দিকে যাবই না। আর ডান দিকটা কখন হবে? ধরুন কারোর নাম নিজের নাম 2002-তে নেই, কিন্তু তার বাবা মা অথবা হতে পারে বাবা মা মারা গেছে, সেক্ষেত্রে দাদু ঠাকুমা হয়তো আছে, দাদু ঠাকুমা অর্থাৎ বাবার সাইডে যদি নিজের নাম না থাকে 2002-তে, কিন্তু বাবা মা ঠাকুরদা ঠাকুমা এদের যদি কারোর নাম থাকে, তাহলে সে হচ্ছে ডান দিকের কলামটা ফিল আপ করবে, অর্থাৎ নামের জায়গায় বসাবে বাবার নাম অথবা মায়ের নাম, এপিক নাম্বার বসাবে যদি থাকে, রিলেটিভ নেম মানে ওই বাবার ভোটার কার্ডে বাবার হয়তো বাবুর নামটা আছে সেটা বসাবে, সম্পর্ক বসাবে পেলে মানে বাবা হয়তো বাবা বসাবে, ডিস্ট্রিক্ট গেল, স্টেট গেল, এসি গেল। এবার দেখুন এই এসি নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই যেটা লেখা আছে 90 পার্টটাতে, এটা কিন্তু 2002 সালে অনুযায়ী বসাতে হবে। ধরুন 2002 সালে ভগবান গোলা এসির নাম্বার ছিল 56, তাহলে ওখানে এসি নাম্বার বসবে 56। 2002 এর অনুযায়ী তার বাবা অথবা তার নিজের যে পার্ট নাম্বার ছিল সেটা বসবে, সিরিয়াল নাম্বার 2002 অনুযায়ী যেটা ছিল সেটা বসবে। তাহলে বাঁদিকের ঘরটা হচ্ছে যার 2002 এর নাম আছে, 2025 এও নাম আছে, তার হচ্ছে বাঁদিকের ঘর, এখানে টোটালটাই 2002 এর ডিটেইলস বসবে। আর ডান দিকের ঘরটা হচ্ছে নিজের নাম নেই, কিন্তু বাবা মা ঠাকুরদা ঠাকুমার নামের একটা নাম আছে, সেই ক্ষেত্রে হচ্ছে ডান দিকের ঘর। এটা কি ডান দিকটা আমি আবার একবার রিপিট করছি, এখানেই আসল জায়গা হচ্ছে আমার নাম 2002 ছিল, 2025-এও আছে, তাহলে আমার জন্য খালি বাম দিকটা, আমি ডান দিকটা ফাঁকা রেখে দেবো, ওখানে ফিল আপ করতে হবে না। এখানে যে বিধানসভা ক্ষেত্রের নাম, নাম্বার, অংশ ইত্যাদি এগুলো সব দিতে হবে 2002 এর রেসপেক্টে। মেবি এরকম হতে পারে বিধানসভা তখন এক ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে, হতেই পারে। তাহলে সেক্ষেত্রে সেই 2002-তে যা ছিল সেটাই দেবেন না, হলো? এবার হচ্ছে ডান দিকটা তাদের জন্য যাদের নাম 2002-এ ছিল না অথচ এখন আছে হয়তো, তাদের জন্য ডান দিকটা। এখানে যে সম্পর্কগুলোর কথা বলা হয়েছে, ধরুন আমি নাজির হোসেন, আমার 2002-এ নাম ছিল না, আমার বাবার নাম আছে, দেখতে হবে বাবার নাম দিয়ে, তাহলে আমার হয়ে যাবে। যদি বাবার নাম থাকে, মায়ের নাম থাকে, সেটা দিয়েও হয়ে যাবে। ধরুন আমার বাবা মার নাম ছিল না, আমার দাদুর নাম ছিল, সেটা দিয়ে হয়ে যাবে। ধরুন দাদার নাম ছিল না, দাদিমার নাম ছিল মানে ঠাকুমার নাম ছিল, সেটা দিয়েও হয়ে যাবে। চারটে, এর নিচে নেওয়া যাবে মানে এর পেছনে যাওয়া যাবে। কারোর কোশ্চেন হতে পারে যে স্যার আমার এই চারটে যেটা বললেন এর বাইরে অন্য কারোর নাম আছে, চাচা চাচি নানা নানি হবে, ক্লিয়ার? পরে কোশ্চেনগুলো পরে হবে, আপনি একটুখানি বলে নিন, তারপরে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বংশ মানে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু বাবা দাদু এইগুলোই, মেয়েদের ক্ষেত্রে কিন্তু স্বামী শ্বশুর নয়, ঠিক আছে? স্বামী নাম বসিয়ে মেয়েদের ক্ষেত্রে সমস্ত ইনফরমেশন থাকবে তার বাবার বাড়ির ঠিকানা। এবার আপনাদের মনে হতে পারে সে তো বিবাহ সূত্রে অনেক দূরে হয়তো বিয়ে হয়েছে, সব পাওয়া যায়। বিয়েরও যে অ্যাপ হবে সেটা প্যান ইন্ডিয়া হচ্ছে, প্যান ইন্ডিয়া মানে পুরো ইন্ডিয়ার ইনফরমেশন থাকবে তার, এটা গেল একটা। আর যার নাম তোলার এ থাকবে, কি বলবো, ইচ্ছা থাকবে, তার বাবার বাড়ি যদি অনেক দূরেও হয়, ইন্ডিয়ার মধ্যে তো হবে, সে নিজের গরজেই এনে দেবে বাড়ি, তাই তো নাকি? ঠিক। আচ্ছা, এখানে এই ফর্মের খুব বেশি কিছু নেই, তবে যেন সিগনেচারটা অবশ্যই করে। এবার অনেকের ক্ষেত্রে আপনারা জানেন যেখানে অনেক মাইগ্রেন্ট লেবার বাইরে থাকে, সেক্ষেত্রে তার বাড়ির যদি কোনো আত্মীয় থাকে, বাবা মা ছেলে বউ, যার 18 বছরের বেশি বয়স, সেও যদি সই করে জমা দেয় এবং সই করে ফেরত দেয়, তারও কোনো অসুবিধা নেই। অর্থাৎ কেউ যদি নিজে না থাকতে পারে, তার বাড়ির যে কোনো আত্মীয় সে নিজেই এটা ফিল আপ করবে, সই করবে, জমা দেবে, সই করে জমা করে দেবে। আর নিচে যেগুলো পয়েন্ট আছে বাংলায় যেগুলো লেখা আছে একবার কেউ পড়েন তো একবার জোরে। আচ্ছা, বাংলায় যেটা লেখা আছে যে সবাই শুনুন, এটা উপরে উল্লিখিত নির্বাচক আমি এবং আমার পরিবারের সদস্য অর্জন করি। এটা হচ্ছে যে ভোটার সে নিজে ডিক্লারেশন দিচ্ছে যে আমি অথবা আমার পরিবারের সদস্য আমরা অন্য কোনো দেশের নাগরিক নই, আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উল্লিখিত নামটি আমি অবলিক আমার পরিবারের সদস্য
অন্য কোনো বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত নই। অর্থাৎ এখানে কিন্তু সে ডিক্লেয়ার দিচ্ছে যে আমার নাম অন্য কোনো বিধানসভায় নথিভুক্ত নেই বা অন্য কোনো পার্টে নথিভুক্ত নেই। এখানে অনেকেই এরকম থাকে, বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে জানি, ছেলেদের ক্ষেত্রেও হয়। হয়তো শ্বশুরবাড়ি মানে যখন শ্বশুরবাড়িতে ছিল তখন একবার এখানে ভোটার কার্ডে নাম তুলেছে, এবার বিয়ে হয়ে লালগোলায় চলে গেল আর একবার তুলে ফেললো। এই জিনিস যেন না হয়, নির্বাচন কমিশন কিন্তু এটা ক্লিয়ার কাট গাইডলাইন দিয়েছে যে বা অনেকে হয়তো ট্রান্সফার করেছিল যে কোনো কারণে হোক, আর একটা জায়গার নামটা কাটেনি কালগুলো হোক বা যে কোনো কারণেই হোক, নির্বাচন কমিশন এটা ক্লিয়ার কাট গাইডলাইন করেছে। ওরা ডিডুপ্লিকেশন বলে একটা সফটওয়্যার নামাবে, নামিয়ে এবার ওরা মেলাবে কার কার এরকম ডবল নাম আছে। এবার এই যে এসআইআর হচ্ছে, এসআইআর এ একজনের নাম তখনই উঠবে যদি সে নিজের ফর্মটা জমা দেয়। কারণ হয়তো 2 জায়গায় 3 জায়গায় নাম আছে, থাকতেই পারে, সে যে কোনো একটা জায়গাতেই সে জমা করবে, সে কিন্তু ডবল 3 ডবল জায়গায় জমা করবে না। যদি কেউ ডবল জায়গায় জমা করে, শ্বশুরবাড়িতেও জমা করেছি, বাড়িতেও জমা করেছি, বাকিও কোনো একটা জায়গা থেকে উঠলেই তো হলো, 2 জায়গাতেই নামটা উঠে গেল। এইবার তখন কি হবে, সফটওয়্যারের মাধ্যমে সেগুলো ধরা পড়বে এবং তার আমরা ডিক্লারেশন নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে তাদেরকে খুঁজে বার করে তাদের নামে এফআইআর হবে, হয়তো আবার জেল থাকতে হবে। যে ইচ্ছাকৃতভাবে ডবল জায়গায় নাম তুলেছে, কারণ এটা ইচ্ছাকৃত। এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা 2025-এ যাদের যাদের নাম আছে ভোটার লিস্টে তারা সবাই পাবে। তাহলে একজন ব্যক্তি তার যদি ভগবানগোলায় থাকে, লালগোলায় থাকে, লালগোলার ওখানকার ইয়ারও ওনাকে দেবে, ভগবানগোলার ইয়ারও ওনাকে দেবে, কিন্তু ওনার দায়িত্ব উনি এক জায়গাতেই ফর্ম জমা করবেন, উনি যেন 2 জায়গায় না করেন, এবং তারই ডিক্লারেশন এখানে দেওয়া আছে। মানে এইটা একটু আপনারা দেখবেন, আমাদের বিএলওদের অ্যাপে কিন্তু এইটা দেখা সম্ভব না যে সে 2 জায়গায় করছে কিনা, কারণ এই বিএলও তো ওই বিএলওকে চেনে না। এইটা তার দায়িত্ব, তিনি যেন এক জায়গাতেই জমা করেন। এটা যদি ডবল জায়গায় করেন, বিগত দিনে হয়েছে যে এক মানুষের 2 জায়গায় ভোট আছে, কিন্তু এইবার কিন্তু যদি এরকম পাওয়া যায়, যেহেতু নতুন করে ডিক্লারেশন নেওয়া হচ্ছে, এরপরে কিন্তু এই জিনিসটাকে সিরিয়াসলি দেখা হবে। দিয়ে তারপর কিন্তু লেখা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো স্বাভাবিক সদস্যের স্বার্থ, অর্থাৎ নির্বাচক অথবা তার পরিবার, অর্থাৎ যাদের 18 বছরের বেশি বয়স, এরকম কোনো যদি সে নিজে না থাকে তাহলে তার পরিবারের যে কোনো সদস্য তারা স্বাক্ষর করলেও চলবে। যারা সই জানে না তারা আঙুলের ছাপ দেবে এবং সে কি ধরনের আত্মীয়, অর্থাৎ বাবা মা ভাই বোন কি ধরনের আত্মীয় সেটা পাশে লিখে দেবে। এবং তার নিচে যেটা আছে সেটা হচ্ছে বিএলও লিখবে, মানে বিএলও যেটা সই করবে যে আমি সে সমস্ত কিছু ভেরিফাই করে যাচাই করেছে। এক্ষেত্রে যেটা নির্বাচন কমিশন বলেছে যে বিএলও বাড়ি যাবে, সে মানে উনি আর কি যে যে ডকুমেন্টগুলো ওনার মনে হবে প্রয়োজনীয় উনি সেগুলো তার কাছ থেকে দেখবেন, চেক করবেন। বিহারে যেটা হয়েছিল, বিএলও যে যে ডকুমেন্ট চেক করছিল, বিএলও সেই ডকুমেন্টে জেরক্স কপিটা মেইন ফর্মের সঙ্গে সেগুলো করে ফেরত দিয়ে চলে আসছিল। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন এবার বলেছে যে ওইভাবে জেরক্স নিয়ে আসার দরকার নেই, আপনি চেক করুন, দেখুন, স্যাটিসফাই হয়ে গেলে সই করে দিন। আর নয়তো স্যাটিসফাই না হলে সে তখন পরে গাইডলাইন নোটিশ পাবে, কিন্তু আলাদা করে ডকুমেন্ট জেরক্স করে নিয়ে আসা দরকার নেই, কিন্তু আপনি চেক করবেন। তো তুমি ওনারা দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, চেক করে আবার তাকে ফেরত দিয়ে দেবেন। যে এখানে একটা জিনিস বলার, যেহেতু বিভিন্ন জায়গায় মোটামুটি ভাবে প্রকাশিত হয়ে গেছে যে বিএলও কোনো কাগজ নেবে না, তাহলে অনেকেই হয়তো বলতে পারে বিএলও যেহেতু কোনো কাগজ নেবে না, কোনো কাগজ দেখাবো। কিন্তু এখানে লাস্টে যেটা লেখা আছে, বিএলও যে সই করছে তিনি কিন্তু লিখছে আমি উপরোক্ত বিবরণগুলো যাচাই করে দেখে নিয়েছি। তার মানে বিএলওর দায়িত্ব কিন্তু যাচাই করে দেখা। তিনি যদি কিছু একটা দেখতে চায়, মানুষ যেন না বলে যে এসব লেখা আছে যে ডকুমেন্ট দেবো না, আমরা ডকুমেন্ট নিব না, তার ফটোকপি বা জেরক্স কপি আমরা নেব না। কিন্তু যদি বিএলও দেখতে চায়, ধরুন একটা মহিলা তিনি তার বাবার নাম লিখছেন একটা কিছু, তার তো কোনো ডকুমেন্টে বা তার এলাকায় এই এলাকায় দেখতে বুঝতে পারা যাবে না যে তার বাবার নাম কি, বিএলওর পক্ষে সম্ভব না। সে যদি বলে তোমার বাবার নাম যে এটাই তুমি যেটা লিখছো, এই যে ডান পাশে যেটা লিখছে 2002 সালের বিবরণে বাবার নাম একটা লিখছে, তো সেটা তার যে বাবা, তার কি প্রমাণ আছে? সেটা যেন বিএলও যদি দেখতে চান তাহলে তাকে যেন দেখান, তার সাথে যেন সহযোগিতা করেন। মানে কাগজ নেব না মানে এই নয় যে আমি কিছুই দেখাবো, এটা কিন্তু নয়। কাগজ নেব না কিন্তু দেখব, মানে হয়তো পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো ভুলভাল লিখতে হয়, 2002 সালের জায়গায় 2025 সালের দিকে বসে আছে, সেগুলো বিএলও অবশ্যই চেক করে দেখবে। সাথে করে জেরক্স কপি নেবেন না, কিন্তু চেক করে দেখবেন। আর যাদের ধরুন কোনো লিঙ্কেজই নেই, 2002 এর নিজেরও লিঙ্কেজ নেই, বাবারও লিঙ্কেজ নেই, মানে কোনোভাবেই কোনো লিঙ্ক আসছে না, তারও নেই, তার বাবারও নেই, তার দাদুরও নেই, ঠাকুমারও নেই, কারণ নেই, কিন্তু 25 সালে ভোটার কার্ডটা রয়েছে, হতেই পারে। তখন সে কি করবে, তখন হচ্ছে সে ওপরের দিকের অংশগুলো ফিল আপ করলো, নাম, বাবার নাম, জন্ম তারিখ, বউয়ের নাম, যা যা আছে সব ফিল আপ করলো। এই দুটো ঘর, ডান দিকের বাঁ দিকের ঘর, এগুলো ফাঁকাই থাকবে।
থেকে নিচে সে সই করে জমা দিয়ে দেবে। অর্থাৎ তার ম্যাপিংটা আমরা করতে পারলাম না, কিন্তু তার আবেদনটা আমরা দিলাম। তারপর আমরা যখন হিয়ারিং পিরিয়ড হবে 9 ডিসেম্বরের পর থেকে আমরা তাকে ডেকে পাঠাবো। আপনারা জানেন ইউনিয়ন কমিশন কিছু ডকুমেন্টের লাইফলাইন দিয়েছে, 11খানা ডকুমেন্ট, আর সাথে আছে আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার, মানে টোটাল 12খানা। তখন আমরা সেই ডকুমেন্টগুলো তার কাছ থেকে চেয়ে পাঠাবো যে আপনার কাছে ভোটার লিস্টে তো আপনাদের পরিবারের থেকে মানে কারোরই নাম নেই দেখছি, তাহলে আপনার কাছে এই ডকুমেন্টগুলোর মধ্যে কোনোটা আছে কিনা আপনারা নিয়ে আসুন। তারা তখন নিয়ে আসবেন, আমরা সেগুলো দেখবো, ইয়ারতার দেখবেন, দেখে সেই মতো আমরা সেই মতো সিদ্ধান্ত তখন নেওয়া হবে। মানে অর্থাৎ যাদের লিঙ্ক নেই তারাও ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ কারা করবেন না? মৃত ভোটার তো ফর্ম ফিল আপ করতে পারে, তা করবে না। অ্যাবসেন্ট ভোটার, কারণ বাড়িতে হয়তো অনেকবার 3বার করে যাওয়া হবে, 3বার করে কেউ খুঁজে পাওয়া হলো না, বা কেউ হয়তো বাড়ি ঘর থেকে পার্মানেন্টলি চলে গেছে। অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটার কেউ চলে গেছে, এখানে থাকেই না, বহু বছর থাকে না, আপনারাও জানবেন সেটা কারা কারা রকম আছে। আর হচ্ছে কি ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ 2 জায়গায় 3 জায়গায় নাম তুলে বসে আছে। তো এই যে 4জন ক্যাটাগরি, এরা হচ্ছে ফর্ম ফিল আপ মানে ফর্ম জমা করবে না, বাকিরা সবাই ফর্ম জমা করবে। যাদের আমরা লিঙ্ক পেয়ে যাব তাদের ক্ষেত্রে একরকম ব্যাপার, যাদের লিঙ্ক পাবো না বা কোনো ঝামেলা থাকবে, কনফিউশন থাকবে, তাদের ক্ষেত্রে একরকম ব্যাপার। সেক্ষেত্রে আমরা হিয়ারিং এর মাধ্যমে তার কাছে সমস্ত কাগজপত্র দেখতে চাইবো, দেখে করবো। আর একটা বিষয় বলার আছে যে এটা কিন্তু একমাত্র 2002 আর 2025 এর ভিত্তিতেই হবে। হতে পারে কারোর নাম 2001 এ ছিল, 2 এ নেই, আবার 3 এ ছিল, বা কারোর নাম হয়তো অন্য কোনো সালে ছিল। আমাদের সেটা আমরা এখন এই মুহূর্তে দেখবো না, সেগুলো পরবর্তীকালে হিয়ারিং এর সময় দেখা যেতে পারে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখবো 2002 এ তার নাম আছে কিনা, বা তার পরিবারের কারোর নাম আছে কিনা, আর 2025 এর স্ট্যাটাস। তো 2 আর 25 এইগুলো হচ্ছে ভিত্তিবর্ষ, এটাই আমরা মেন। ক্লিয়ারটা আপনারা সব কিছুটা তো ক্লিয়ার হয়েছে আশা করি। আর দু একটা পয়েন্ট আমার বলার, আমাদের পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে তারা যদি এখন নাও আসে, নো প্রবলেম, তার ফর্মটা ফিল আপ হবে। বাড়ির কেউ এমন একজন সদস্য সই করবে যার নাম ভোটার লিস্টে আছে, মানে সে যেন সাবালক বা সাবালিকা হয়। এটা ক্লিয়ার? ধরুন বাবা সই করলো, তার ছেলে হয়ে বাবা সই করলো, তাহলে ব্র্যাকেটে বাবার নাম যেমন লিখলো, সই করলো, ব্র্যাকেটে সম্পর্কটা দিয়ে দেবে যে বাবা বা পিতা। যদি মা করে মায়ের সম্পর্কটা দিয়ে দিল। এটা গেল একটা। মাল্টিপল লোকেশনের কথা বললো, ধরুন এখানে নাম আছে, আরেক জায়গায় নাম আছে, যে কোনো এক জায়গায় সে ফর্ম ফিল আপ করবে, 2 জায়গায় যেন করে না। তাহলে মেবি এরকম হতে পারে যে 2 জায়গাতেই বাদ চলে গেল, সে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে। যেগুলো আইনি প্রক্রিয়া আছে সেগুলো তো পরের বিষয়, সে সমস্যায় পড়ে যাবে। প্রথমে শাস্তির কথা পরে বাদ দিন আপনি। 2 নম্বর গেল সেই কেসগুলো আমরা ডাউটফুল যেগুলো থাকবে সেগুলো আমরা হিয়ারিং এর মাধ্যমে ডিসপোজ করব। ওই হিয়ারিং টাইমে আধার নিয়ে টোটাল 12টা ডকুমেন্টের উপরে হিয়ারিং হবে। সেই ডকুমেন্টগুলো কি আমি পরে বলে দিচ্ছি। আমরা কারো কাছ থেকে কোনো ডকুমেন্ট জেরক্স কপি নেব না, কিন্তু যেটা বারবার করে বলা হচ্ছে যে বিএলও চাইলে তার ডকুমেন্ট ওখানে বসে চেক করতে পারে, সেটা কিন্তু করতে না। এমন যেন না হয় যে লোকে বললো যে না আমাদের তো বলা হয়েছে কোনো ডকুমেন্ট দেবো না, আমরা দেখাবো না, এরকম আশা করি হবে না। তাও তাও আপনাদেরকে বলে দেবো, আমরা বিএলওদেরকেও বলে দিচ্ছি, আপনাদেরকেও বলে দিচ্ছি। এই ইস্যুগুলো আছে। এইবারে যে ডকুমেন্টগুলো নিয়ে আমাদের হিয়ারিং এর প্রসিডিওর পরেই শুরু হবে, আরেকটা জিনিস বলা, আমরা এখন যে ম্যাপিংটা কাজ করবো 2 বছর নিয়ে। 25 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল কি ছিল, এটা নিয়ে আমাদের এখন ম্যাপিং। এর বাইরে আগে পরে কি ছিল সেটা কিন্তু এখন কোনো কাজে লাগবে না। কখন লাগবে? তাকে আমরা ফর্ম দেবো। 25-এ যার ভোটার লিস্টে নাম আছে, 2000-এ থাক আর না থাক, এই 2002-এর থাক আর না থাক, তাকে আমরা ফর্মটা দিচ্ছি। তার যেটুকু পার্ট অ্যাপ্লিকেবল আছে সেইটুকু সে ফিল আপ করে আমাদের কাছে সাবমিট করলো, জমা করলো, সেটা নিয়ে আমরা হিয়ারিং নিয়ে যাবো। হিয়ারিং এর টাইমে আমরা বলবো যে আপনার ডকুমেন্টগুলো আপনি নিয়ে আসুন অরিজিনাল, তখন আমরা ওগুলো চেক করে তারপর ডিসপোজ করবো। ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? এইবারে আমরা আপনাদের কাছ থেকে কোশ্চেন চাইবো। একটা প্রশ্ন, ডেট অফ বার্থটার কথা বললেন ফার্স্ট, অনেকের পুরোনো ভোটার কার্ড আছে, তাদের ডেট অফ বার্থ অনেক সময় অনেক ক্রস করে একটা সাল রাখা হয়, ঠিক, ওই সালটাই দেবেন, শুধু ওইটুকুই দেবেন, যা আছে তাই দেবেন। ক্লিয়ার? একজন একজন করে বলার চেষ্টা করবো সবাই। উনি যে প্রশ্নটা বললেন সেটা অনেক সময় ডেট অফ বার্থ দেওয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে আধার কার্ডে একটা ডেট অফ বার্থ, ভোটার কার্ডে আপনার 25-এ যা ছিল তাই দেবেন।
আর 2002 যা ছিল তাই দেবেন। এখানে কারেকশনের সুযোগ নেই, কারেকশনের জন্য ফর্ম আগে দিতে হবে, আলাদা আছে। আর কিছু 2002 আপনার কাছে বানান ভুল ছিল না, আমি 25 ঠিক আছে, ওটা কি করতে হবে? দেবেন, যা আছে 25-এর জায়গায় 25-এর যেটা আছে সেটা দেবেন। 2002 যেটা ভুল আছে ভুলই দেবেন। ভুল মানে হয়তো সামান্য মিস্টেক আছে, কিন্তু দুটো যা যেখানে যেমন আছে তেমনই হবে। সেম কপি করে যেটা প্রথম ফার্স্ট ফেজে গার্জেনের যেটা ফাদার অবলিক গার্জেন আছে কিন্তু বাবার নাম হচ্ছে, তারপরে যে বলছে এপিক নাম্বার, যেমন মেয়েদের ক্ষেত্রে, যেমন আমার মায়েদের ক্ষেত্রে ওর বাবার এপিক নাম্বার এখন নেই, মানে 2002 সালের ভোটার লিস্টে তো নাম নেই, মানে মায়ের ক্ষেত্রে আছে। না 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 না, আপনি কোশ্চেনটা ক্লিয়ার হলো না। আপনি কার ফর্ম ফিল আপ করছেন? আমি ধরুন আমার মায়ের করছি। আপনার মায়ের ফর্ম ফিল আপ করছেন। হ্যাঁ, এবার এখানে ফাদার বলেছে, ফাদারের নাম জানিয়ে লিখে দিলাম। হ্যাঁ। আচ্ছা, ফাদারের এবার বলছে এপিক নাম্বার কিংবা গার্জেনের এপিক নাম্বার। তো ওখানে অপশনাল আছে লেখা, যদি থাকে লেখা আছে। যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। বলছি যে এই যে আমাদের 2002 সালের যেটা করতে হবে, বাম দিকের অংশে যদি আমার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, আমি আমার এই বাম দিকের অংশটা করব। এখানে আবার আত্মীয়ের নাম এবং সম্পর্ক এই দুটো কলাম দিচ্ছে, আমি নিজেরই করব, তাহলে আমি আত্মীয় বা যেটা আপনার 2002 সালে যে লিস্টটা ছিল, সেখানে কি আত্মীয়ের নাম লেখা আছে? না, আমার নাম নিজেরটাই আসছে। আপনার শুধু নাম আছে না? না, সঙ্গে তো আপনার বাবা হোক মা হোক কেউ নাম লেখা থাকবে তো। ওটা তো তাহলে আমি ডান দিকে না 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 না, বাবার হবে। 2002 এর নাম থাকলে শুধু বাড়ি, 2002 এর নাম না থাকলে আপনার কোশ্চেনটা আমার 2002 এর নাম আছে, হ্যাঁ, এখন আমি বাম দিকটা করব। 2002 এর নামটা কিভাবে আছে সেটা আপনি বলুন। নাম, আপনার নাম কি বলুন? মির্জা মাহমুদ রেজা। তাহলে আপনার 2002 এর লিস্টে দেখবেন নাম মির্জা, যেটা বললেন আপনি সেটা, সাথে দেখবেন বাবার নাম অমুক আছে। তো বাবার নাম ওইটা হচ্ছে আত্মীয় নাম। ওইটা। ওইটা 2000 যার নাম দেওয়া আছে সে কারোর হয়তো বাবার নাম আছে, কারোর হয়তো মায়ের নাম আছে, যা আছে তাই দেবেন। একটা সমস্যা সেটা হচ্ছে কি এই ফর্মের বাইরে বলছি, আমাদের যে ভাঙন এলাকা আছে, কোথায়? আমাদের যেটা বর্ডার এলাকায় হ্যাঁ। যারা ভাঙনে ভেঙে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, ওদের 2002 এর আগে ভোটটা হয়েছিল। 2002 এর যখন সার্ভেটা হয় তখন ওরা তো আর ওইখানে ওই ফর্মটা ওই জায়গায় ফিল আপ করতে পারে না। পরবর্তীতে যে যেখানে আছে আর কি সেইখানকে নাম তুলেছে আর কি, সেটা 2002 এর পরে। এবারে 2002 এ কিন্তু ওই বুথে যে বুথে বসবাস করছিল সেই বুথে তাদের নামটা নেই। ওঠেনি, নেয় অসুবিধা নেই। নেই। আর 2003 এর পরে বা 2 এর পরে যে কোনো বুথে তাদের নামটা উঠেছে। অসুবিধা কিছু নেই তো। 2000 সালে হয়তো আছে, 98 আমি আছে, বুঝে গেছি, 90 আছে। একটা এক্সপ্লেনেশন দিতে হবে না, আমি বুঝে গেছি। আমার অসুবিধা তাদের নেই। ক্ষেত্রে কি হবে? কি হবে? হিয়ারিং হবে, বললাম তো। হ্যাঁ। আমরা কত পার্সেন্ট লোককে ম্যাপিং করতে পারছি? বহু ম্যাপিং এর বাইরে ঢুকেছিল। হ্যাঁ। আমার একটা জানা ছিল আপনার দেখা গেল মানে একটাই সবার কাছে না, মানে আমি যেহেতু এই কদিন ধরে ট্রেনিং করাচ্ছি, ভাঙন ইস্যুটা তুলে ধরা হচ্ছে। না, এটা প্রবলেম। There is no relation of ভাঙন with SIR. রিলেশন কোনো নেই, ভাঙনের সঙ্গে এর কোনো রিলেশন নেই। যদি আপনারা যদি কনফিউশন থাকে আমার কাছে ক্লিয়ার করে নেন। যার নাম 2002 এ নেই অথচ 2025 এ আছে, তার জন্য হিয়ারিং হবে। হিয়ারিং এ এই যে 12টা ডকুমেন্ট আছে তার ভিত্তিতে তার ভাগ্য নির্ধারণ হবে। তার মধ্যে ধরো কোনটাই নেই। না তাহলে হবে না। তাহলে তো 2002 এর নামটা তাহলে তো 2002 এর নাম থাকবে না। আমি স্যার বলা ছিল আমাদের সংখ্যায় অল্প হলেও 2010 সালের থেকে যাদের নাম ছিল আর এখন 25 এর নাম আছে, কিছু নাম সংশোধন হয়েছে। যেমন আমি বিশেষ করে মুসলিমদের মধ্যেই সম্পূর্ণ নাম উল্টোই মানে সংশোধন এমন হয়েছে একটু এখানে আকারে নাই, পুরো নামটাই চেঞ্জ মানে হয়েছে। একদম তখন থেকে ধরুন আমি নরমালি হয়ে গেছে। একটা উদাহরণ বলতে পারি, যেমন একটা নাম ছিল এর নাম হল শেখ 2002 সালে, এখন 2025 এ ওর নাম হচ্ছে আশরাফুল হক, আশরাফুল শেখ। এগুলো হিয়ারিং হবে। একেবারে ওকে প্রমাণ দিতে হবে, হিয়ারিং এ ওকে প্রমাণ দিতে হবে যে এগুলো এনামুল থেকে আশরাফ কি করে হলো ওকে প্রমাণ দিতে হবে। এভিডেভিট না, এই ডকুমেন্টের ভিত্তিতে দিতে হবে। এভিডেভিট কোনো কাজ লাগবে না। যা আছে এই লিস্টে এভিডেভিট হবে না।
বলছি আপনাদের এই সময় তো ওই নর্মাল যে আদার্স কাজগুলো তো চলবে, ভোট ট্রান্সফার, নতুন ভোট সংযোজন, বিয়োজন। হ্যাঁ চলবে ফর্ম 6 তো চলবে। ভোট ট্রান্সফার ওটার একটা টাইম দিয়েছে, টাইমটা বলে দিচ্ছে। এটা তো একটা বিশেষ সংশোধনী। এই বছর কি ট্রান্সফার মানে ধরেন আমাদের নতুন পার্ট ভাগ হয়েছে, ওইটা বলে দিতে হবে, সেটা করে দিতে হবে। তাহলে আপনারা মোটামুটি ক্লিয়ার তো? মোটামুটি সব দেবে। আমার হাতে অর্ডার নেই। স্যার এমন ভাবে বলে দিয়েছেন তাতে কারো কিন্তু কনফিউশন থাকার কথা না, তাই তো? আর এই যে বললেন যে এই পিরিয়ডের মধ্যে নতুন কারো নাম উঠবে কিনা, কেউ অনলাইন করতেই পারে, কিন্তু তাকে অ্যানেক্সার 4টা ওর সঙ্গে দিতে হবে। অ্যানেক্সার 4 বলে একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা ফিল আপ করতে হবে। আর আমাদের বিএলও যারা যাবে এই পিরিয়ডের মধ্যে 1/1/2026 ভিত্তি বছর ধরে যাদের বয়স 18 বছর প্লাস হয়ে যাচ্ছে তাদের একটা লিস্ট তৈরি করবে কারা কারা এলিজিবল ভোটার লিস্টের নাম তোলার জন্য। এই পিরিয়ডে যারা যাচ্ছে, আমার বাড়িতে গেল, আমার বাড়িতে আমার ছেলে হোক বা মেয়ে হোক 18 হয়ে গেছে, ও কিন্তু লিস্টের নামটা তুলবে এই পিরিয়ডে। এইবার ও তুলে নিয়ে আসলো, এইবার আপনাকে ফর্মও দিয়ে দিবে। ফর্ম দেওয়ার পরে কিন্তু ওকে জমা নেবে না, ওই এসআইআরটা যখনই শেষ হবে তখনই কিন্তু এটা ডিসপোজাল হবে। এই পিরিয়ডের ডিসপোজালটা এখন ফ্রিজ করে দিয়েছে ইলেকশন কমিশন পুরোপুরি। কিন্তু হবে, কিছুদিন পরেই হবে। হবে শেষ হবে না, এনুমারেশন টাইম পিরিয়ডটা শেষ হ্যাঁ, ওইটা এখন ফ্রিজ আছে। বলেন। তিনটে প্রশ্ন, যেটা ওই নাম পরিবর্তনের কথা বললেন, একবার হুবহু পরিবর্তন হলো, ওটার জন্য হিয়ারিং হবে। যদি টাইটেল বা শেখ ইসলাম বা এরকম যদি হয় তাহলে সেটা হিয়ারিং হবে না। খাতুন বিবিটা অসুবিধা নেই, কোনো টাইটেল চেঞ্জ হলো। অসুবিধা নেই, খাতুন বিবিটা অসুবিধা হবে না। 2 নম্বর হচ্ছে আপনার যে 2002 সালের লিস্টে অনেকের এপিক নাম্বার না, এটা কি সমস্যা? না, অনেকেরই নেই, ওটা ঐচ্ছিক দেওয়া আছে। যদি থাকে দেবে, না থাকে দেবে। এপিক নম্বরের ঘর তো এখানে কোথাও বলা নাই। না, বলা আছে ইচ অ্যাভেলেবল। যদি থাকে, চাইলে যদি থাকে দেবেন, না থাকলে ওটা কোনো সমস্যা হবে না, ম্যান্ডেটরি না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আপনার এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে বর্তমানে। আগে একরকম ছিল, 25 এপিক নাম্বার চেঞ্জ হয়েছে। যা আছে তাই দেবেন, 2002 যা ছিল তাই দেবেন, এখন যা আছে তাই দেবেন। এটা কি কোনো বড় প্রবলেম না, কোনো কথা আমাদের issue। আচ্ছা, প্রবলেম হলে আপনি কি করবেন? বলেই বা আপনি কি করবেন? যা আছে তাহলে শুনতে হবে। পাড়াতে আমাদেরকে অনেক জিজ্ঞেস করছে। না, জিজ্ঞেস তো করবে। সবাই আপনাকে আপনাকে জিজ্ঞেস করবে। আর এই জিজ্ঞেস করবে বলেই আজকে আমরা আলোচনাটা করছি কনফিউশন ক্লিয়ার করার জন্য। আশা করি আজকের পর থেকে আপনারা উত্তরটা আরেকটু বেটার ভাবে দিতে পারবেন হয়তো। বলুন। আমার বাবার নাম গাজরুল শেখ 2002 এর ভোটার লিস্টে আছে, আর পুরাতন এপিক নাম্বারের সাথে এখনকার এপিক নাম্বারের নতুনের মিল নাই। ঠিক। তো এই বাম দিকটা আমি কি লিখতে হবে? পুরনো ওই গাজরুল শেখই লিখতে আমি তো বারবার বলছি যা আছে তাই দেবেন। যা আছে তাই দেবেন। হবে? এটাই জানা দরকার। এনার কোশ্চেন হচ্ছে যে বিএলও ফর্ম নিজে হাতে পূরণ করবে কিনা। বিএলও প্রথম দিন আপনার বাড়িতে গিয়ে আপনার ফ্যামিলিতে ধরুন 4টে ভোটার আছে, সব দিয়ে 4 দোকানে 8টা ইনফরমেশন ফর্ম আপনার হাতে তুলে দেবে, দিয়ে আপনার কাজ হচ্ছে ওটাকে ফিল আপ করা। কি বলেছি বুঝতে পেরেছেন? কারণ একা বিএলওর পক্ষে সম্ভব না, কারণ সে তো কোনো না কোনো অর্গানাইজেশনে চাকরি বা কিছু করে, চাকরিই করে সাধারণত। প্লাস আমাদের একটা টাইম বাউন্ড প্রসিডিওর, ইচ্ছা মতো করতে পারবে না, ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যেই করতে হবে। আপনারা ধরুন পলিটিক্যাল পার্টির আপনারা রিপ্রেজেন্টেটিভ, আপনাদের উচিত সাধারণ মানুষকে সেইভাবে ব্যবহার করা। আপনাদের বিএলও হিসেবে আপনারা আছেন, নিজেরা একটু তাদেরকে হেল্প করে দেওয়া। এগুলো বিএলও কি করবে, আপনি যদি ফিল আপ করে দেন কাজটা ওর পক্ষে অনেক ইজিলি হয়ে যাবে। ও তখন ডকুমেন্টগুলো ভালো একটু দেখে নিতে পারবে। ও ডকুমেন্ট নিজেও দেখবে, আবার নিজেও লিখবে, এ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেটা প্র্যাকটিক্যালি সম্ভব না। কারণ ওকে সাইড বাই সাইড ওর অফিসেও কিন্তু যেতে হবে, স্কুল বলুন, কলেজ বলুন, যাই বলুন। ক্লিয়ার? একটা পরিবারের ফর্ম একজন দিয়ে দিলেই তো হবে। হ্যাঁ, আবার যখন বিয়ের বাড়িতে ফর্ম হবে, হ্যাঁ। আচ্ছা, বাড়ি বাড়ি সেটাই। নিয়ম হচ্ছে বিএলও তার বাড়িতে গিয়ে দেবে, আবার নিয়ে আসবে। আবার নিয়ে আসবে। হ্যাঁ, বলছি একজনের 2002 নাম নেই, নাম নেই, ওর আব্বা আর ওর মা 2002 ওদেরও নাম নেই, কিন্তু দুজনাই কেন্দ্রীয় সরকারের চাকরি করতে রেলে। 2001
একই নাম আছে, কিন্তু 2002 নেই, আবার তারপর থেকে আছে, কিন্তু দুজনে রিসেন্টলি মারা যায় 6 মাসের মধ্যে, স্বামী ও আর স্ত্রী। তো ওদের ওই ছেলেটার পক্ষে কি হবে? ওটাই জিজ্ঞেস করি, ওটা বিহারি হবে, তাই তো? আই কার্ড বা ওগুলো আছে, ওগুলো আছে। এই আমি 12টা ডকুমেন্ট বলে দেবো, ওটা একটু বলে দিচ্ছি। কিন্তু প্রথমেই বলে না, দিয়েছে এটা বেড়ে নেওয়া মৃত্যুর ব্যাপারটার জন্য আর একটু বলবে। ওই মৃত্যু হোক আর নাম না থাক, এখন ধরুন সে ভ্যালিড ভোটার আছে। হতেই পারে আনফরচুনেটলি তার বাবা, মা, বাবা বা বংশধরেরা আর পূর্ববর্তী বংশধরেরা কেউ নেই, নেই মানে তারা ডিলিট হয়ে যাবে। তো ন্যাচারালি সে কি তাহলে বাদ চলে যাবে এসআইআর থেকে? তা তো বাদ যাবে না। সে যখন ভ্যালিড ভোটার তাহলে তাকে প্রমাণ করতে হবে যে এই 12টা ডকুমেন্ট দিয়ে তাকে ইনডাইরেক্টলি প্রমাণ করতে হবে যে আই অ্যাম ভ্যালিড। ক্লিয়ার? এবার আমি ডকুমেন্টগুলো বলে দিই। তিনি আমার আসামে তার আসামে বাপের ভোটটা রয়েছে 2005-এ নাম। এখানে তো আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট লিখবো 2002 উনি কি অসম লিখতে 2005-এ? আমি এইবারটা বলতাম, ভালো মান বলেছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এসআইআর হয়েছিল 2002। লাস্ট এসআইআর হয়েছে যেটা বিহারে, যদি বিহার থেকে কেউ এখানে শিফট করে তাহলে এসআইআর এর ক্ষেত্রে ও 2025-এরটাই লিখতে হবে। আসামে যদি 2005-এ হয়ে থাকে তার একটা লিস্ট আছে, 2005-এর লিস্ট অনুযায়ী লিখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল না? এই স্টেটে যে সাবে এবার বিহারটা নিয়ে আমরা এত আলোচনা করছি, বিহারটা সদ্য হয়েছে বলে, তাই তো? আর কিছু কোশ্চেন? ফার্স্ট লাইনে যে ওল্ড ফটো প্রিন্টেড আর ফার্স্ট লাইন যেটা কি হ্যাঁ, এটা ফটো চিপকাতে হবে ওখানে, বলে দিন। এটা আগে ফটো থাকবে, এটা নতুন দিতে হবে। আচ্ছা, ওর ফটো এটা হচ্ছে ওর ভোটার কার্ডে যে ছবিটা আছে সেইটা দেওয়া থাকবে, আর নিউ যে ফটো আছে এটা একটা রিসেন্ট ফটো তুলবে, মোটামুটি যাতে মুখটা ভালো মতো বোঝা যায়, ব্যাকগ্রাউন্ড সাদা অথবা লাইট কালার হয় সেটা 28 দিয়ে লাগাবে। যেটা ওল্ড ফটো ওটা সাথে গেলারে ওটা থাকবে আগে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট ফটো না, আপনারা যেটা দেবেন কালার ফটো দেবেন। কালার ফটো সাধারণত যেগুলো আমরা পাসপোর্ট সাইজ হিসেবে যেগুলো ধরুন সাদা ব্যাকগ্রাউন্ডে পরিষ্কার হলে হলো ভালো বোঝা যায়। হ্যাঁ, মানে সেটা কোনো বাড়িতে বসে সেলফি টেলফি না হলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ডকুমেন্টগুলো বলে দিচ্ছি। এনি আইডেন্টিটি কার্ড অফ পেনশন পেমেন্ট অর্ডার, যেটা পিপি অর্ডার হয় টু রেগুলার এমপ্লয়ি, যারা পার্মানেন্ট চাকরি করে সরকারি যে কোনো গভর্নমেন্টে, সেখানকার কোনো আই কার্ড, যেটা চাকরির আই কার্ড অথবা তার পেনশন পেমেন্ট অর্ডার, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, বা কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর হতে পারে। দিস ইজ নাম্বার 1 ডকুমেন্ট। নাম্বার 2 কি আছে? এনি আইডেন্টিটি কার্ড অবলিক সার্টিফিকেট অবলিক ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট মানে এখানে বোথ সেন্ট্রাল এন্ড স্টেট, লোকাল অথরিটিজ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং প্রায়র টু 1/7/1987, মানে 1/7/1987 এর আগে যদি কেউ এই ধরনের গভর্নমেন্টের কোনো চাকরি করে, তার যদি আই কার্ড থাকে সেটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে ধরা হবে। এগুলো হিয়ারিং এর কেস হবে। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, জন্মের শংসাপত্র যাদের দেওয়ার কথা তার যদি জন্মের শংসাপত্র থাকে দ্যাট ইজ ভ্যালিড। পাসপোর্ট ভ্যালিড। ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রিকগনাইজড বোর্ডস অর ইউনিভার্সিটি, এটা ক্লিয়ার করে নিন। এটা কোনো ধরুন কোনো একটা এই ভগবানগুলো হাই স্কুলে গেলেন 8 পাস সার্টিফিকেট আনলেন হবে না, ওটা মিনিমাম বোর্ড হতে হবে, মানে মাধ্যমিক বোর্ড, উচ্চ মাধ্যমিক সংসদ বা কোনো ইউনিভার্সিটি। 9, 10, 5, 6 এগুলো কোনো স্কুল থেকে নিয়ে এলে সেটা অ্যাকসেপ্ট করা হবে না। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি, এটা সবার শেষে বলবো। ফরেস্ট টাইপ সার্টিফিকেট, অনেক ক্ষেত্রে আমাদের এলাকায় হয়তো ফরেস্ট নেই, কিন্তু যেখানে ফরেস্ট এরিয়া আছে, ধরুন পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ওইসব জায়গায় ফরেস্টের পাট্টা দেওয়া হয়। হ্যাঁ বলুন। একটু মিটিংটা এখন শেষ হয়নি, আমি আসছি। কিন্তু থাক, একটু থেকো, থাকতে বলো। তাহলে আমাদের এখানে ফরেস্টের ব্যাপারটা খুব একটা অ্যাপ্লিকেবল হবে না, যেহেতু ফরেস্ট এরিয়া আমাদের নেই। আচ্ছা, এসসি, এসটি, ওবিসি, এসসি, এসটিদের এন্ট্রি ইস্যু করা হয়। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, সিটিজেন মানে যেটা এনআরসি, এনআরসি আমাদের হয়নি, তাহলে এটাও কারোর কাছে থাকা
মানে থাকবে না আর ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিস এটাও নেই আমাদের এনি ল্যান্ড পাবলিক হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট ল্যান্ড মানে ধরুন পাট্টা দেওয়া হয়েছে পাট্টার একটা কাগজ হয় সেটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে ধরা হবে আর আধারের ক্ষেত্রে আপনারা জানেন সুপ্রিম কোর্ট রিসেন্টলি একটা রায় দিয়েছে আধার